মানে হইচইয়ের এখন যা অবস্থা, নিজের খারাপ লাগে হইচই খুলে কোনো একটা সিরিজ দেখবো এটা ভাবতেই। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ লজ্জা নিয়ে, যেখানে প্রিয়াঙ্কা সরকার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন এবং গল্পটা ট্রেলারেই বলে দেওয়া হয়েছিল যে একজন মহিলা তিনি অপমানিত হন, অত্যাচারিত হন, তবে ফিজিক্যালি না, এখানে ভার্বালি, যেটা মৌখিক নির্যাতন বলা হয় সেটাই হচ্ছে। এবং তাকে হাজবেন্ড পাবলিকলি নিজের বেডরুমে বিভিন্নভাবে অপমানজনক ওয়ার্ড বলছেন। তার মেয়েও তাকে ঠিকঠাকভাবে পছন্দ করে না, কেন সেটা সিরিজের মধ্যে এস্টাবলিশ করা হয়নি। আরেকটা ব্যাপার যে তারপরে তার একটা কলিগ, তার বান্ধবী থেকে তার বন্ধু ভায়া গিয়ে লাস্ট পর্যন্ত এটা কোর্টে পৌঁছায় এবং কোর্টে মুখোমুখি হয় এই কেসটা নিয়ে, ডিভোর্সের একটা ফাইল নিয়ে, এবং সেখানেই সিজন 1 কমপ্লিট করে দেওয়া হয়। এরপরে এমন জায়গায় ছেড়ে দেওয়া হয়, কোনো জগা খিচুড়ি ব্যাপার তাদের কাছে আর ব্যাপার ছিল না যে এরপরে কি করব, আবার কোর্টরুম ড্রামাতেই নিয়ে চলে যাচ্ছে। মানে হচ্ছে সব কাজ আলটিমেটলি কোর্টরুম ড্রামাতেই যাচ্ছে, সব কাজ আপনারা ভালো করে দেখে নিন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি গল্পের বিষয়ে জানতে হলে আপনারা সিরিজটা গিয়ে দেখতে পারেন। এবারে সিরিজটাই না ভালো লাগার জিনিস আমার কাছে সত্যি বলতে কিচ্ছু নেই, নিতান্ত প্যানপ্যানানি ঘ্যান ঘ্যানেনি। এবং এটা ওয়েব সিরিয়াল আবারও একটা তৈরি করা হয়েছে, যেখানে শুধুমাত্র প্রিয়াঙ্কা সরকার বলে সরি বা কখনো বলে থ্যাংক ইউ, সরি ভুল হয়ে গেছে, সরি ভুল হয়ে গেছে। মানে এত ডিপ্রেশনে চলে যাওয়ার মতো মোমেন্ট এটা একটা। এবং যেভাবে লেখে টাইটেলটা, যেভাবে গালিগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, লেখা যাচ্ছে, এটা আমার মনে হয় মেকার্সরা যদি একটা বিকৃত জায়গায় পৌঁছে যায় তখন তার এরকম একটা আউটপুট দিতে পারে এবং এটা প্রজেক্ট নিয়ে ভাবতে পারে। বিকজ এই প্রজেক্টটার না কোনো জাস্টিফিকেশন নেই, বা সমাজকেও কিছু ডেলিভারি করছে না, সমাজের পক্ষেও কিছু কথা বলছে না, রেদার প্রচন্ড ওভার ড্রামাটিক। আমি অডিয়েন্স হিসেবেও কিছু পাচ্ছি না। মানে যেভাবে এখানে দেখানো হয়েছে, একটা গাড়ির মধ্যে আসছে, একটা কাঁচ ঠুকে চলে যাচ্ছে, বা তার লুকিং মিররটাই লাগে যাচ্ছে বলে যেভাবে এসে অ্যাবিউজিং ওয়ার্ড শুরু করে দেয়, তার ওয়াইফকে যেভাবে করে, ইটস প্রচন্ড ড্রামাটিক। মানে আমি আমার সারাউন্ডিংসের কথা ছেড়ে দিলাম, যারা একদম সেরকম ক্যাটাগরি লোকজন যাদের বাড়িতে হয়তো এই কালচারগুলো আছে বা সমাজে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক করে, এখন আমি জানি না সেই রকম সমাজ বা বাড়ি আছে কিনা, আর যদি থেকেও থাকে সেখানেও এরকম নিম্নভাবে হয় বলে আমার জানা নেই। জানি না হাই সোসাইটির কাজ সেখানের কি কালচার আমার জানা নেই। তবে এই ধরনের জিনিসপত্র যদি আসে, যারা এগুলো করতো না এই ধরনের অ্যাবিউসিং জিনিস, তারাও করবে। এই জোর করে খোদার একটা প্রবণতা, এটা আমি দেখতে পাচ্ছি যে ফেমিনিজমকে দেখানোর জন্য তারা যা খুশি করছে। ডায়লগসের মধ্যেও আপনারা দেখবেন পোকিং, ছেলেদেরকে ভিলেন বানানোর একটা প্রবৃত্তি, প্রবণতা, এগুলো জন্মেছে। এবং এগুলো সিরিয়াল হোক, সিরিজ হোক, সিনেমা হোক, বাংলায় এই ধরনের ফরম্যাট হচ্ছে। এবং সত্যি বলতে আপনারা বলুন, যারা আপনারা ভালো সিরিজ কনজিউম করেন, বিভিন্ন প্ল্যাটফর্ম দেখেন, তাদের সিরিজের যে থিঙ্কিং, যে চিন্তাধারা, যে ফরম্যাটে তারা কাজ করছে, সেই ফরম্যাটগুলো কিছু কিছু ক্ষেত্রে না আউটস্ট্যান্ডিং বাজেট লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং রাইটিং, আউটস্ট্যান্ডিং থিঙ্কিং, বা একটা প্লট ড্রাইভিং চিন্তা ভাবনা। কিন্তু এখানে কিছুই নেই। ওই সেম ফেমিনিজম, একই দেখবেন ডিরেক্টর, হয়তো একই দেখবেন রাইটার, ওই একটা গ্রুপ, ওদের ওই ইন্দু পিন্দু সব এক ধরনের গল্প এসে পড়ে, কোথাও গিয়ে মনে হয় যে এক একটা ভাগ। ওরা রাতেরবেলা বসে এবং এদের রাতেরবেলা কোনো কাজ নেই আমার মনে হয়। এরাই প্রত্যেকে ডিপ্রেশনের রোগী, যারা এই ধরনের কাজকর্ম নিয়ে ভাবে যে কি করব, চলো কোনো একটা ছেলে আমাকে আঘাত দিয়েছিল ক্লাস 12-এ, কোনো একটা ছেলে আমাকে আঘাত দিয়েছে +1-এ, আমি চলো একটা ফেমিনিজম নিয়ে সিরিজ বানিয়ে দিই, লিখে দিই। মানে জঘন্য জঘন্য, না আছে সাপোর্টিং এর পারফরমেন্স, না আছে গল্পের স্ট্রেংথ, না আছে কোনো জাস্টিফিকেশন। এই যে ওই প্রিয়াঙ্কা সরকারের একটা বোন থাকবে, সে এসে তার বোন মানে কে যা খুশি তাই বলে, কোনো জাস্টিফিকেশন বিল্ড আপ নেই। মানে স্টোরিটার মধ্যে যে কোনো ক্যারেক্টার বিল্ড আপ দেবো, সিচুয়েশন বিল্ড আপ দেবো, রেফারেন্স দেবো, প্লট দেবো, টুইস্ট দেবো, লেয়ার্স দেবো না। সিম্পল একটা গৃহপ্রবেশের গল্প বলবো, সেখানে আগুন জ্বলে যাবে, হাউ ক্রিয়েটিভিটি, এবং পরে তাকে বলবো সে মানসিক রোগী, কোর্টে চলে যাচ্ছে ড্রামা। মানে রেডিকিউলাস। বিশ্বাস করুন, এই ধরনের কন্টেন্ট কনজিউম করার পর মনে হয় যে কি অবস্থা হয়েছে, রীতিমতো ভাবা উচিত। তাছাড়া এই যে অফারগুলো প্রতিদিন আমাদের হোয়াটসঅ্যাপে আসছে, 20% ডিসকাউন্ট, 199 টাকায় 4টে সিনেমা, 1 মাসের জন্য হইচই, মানে ভেবে নিন যে হইচইয়ের মান কতটা কমেছে, তাই আজকে ওকে 1 মাসের জন্য সাবস্ক্রিপশন দিতে হচ্ছে। এইগুলো দেখে বোঝা যায় যে হ্যাঁ, কন্টেন্টের মান পড়েছে। তবে খারাপ লাগে আমার যে তারা এই জিনিসটা লক্ষ্য করছে, দেখছে কেউ সাবস্ক্রিপশন নিচ্ছে না, তার পরেও তারা কিন্তু কন্টেন্ট
চেঞ্জ করার কোনো প্রবৃত্তি নেই। রাদার তারা এটা ভাবছে যে ওই তো সৃজিতদাকে পাঠিয়ে দিয়েছি ফেলুদা শুট করতে, ফেলুদা শুট হয়ে আসছে, আবার মানুষজন ফেলুদা দেখার জন্য সাবস্ক্রিপশন নিয়ে যাবে। ঠিক সেই সময়ে ফেলুদা তারা রিলিজ করবে যে সময় দেখবে একটা মোটা সাবস্ক্রাইবারের আবার অ্যানুয়াল প্যাকেজ রিচার্জ করার টাইম চলে এসছে, তাদের ডেটাবেস বলবে, ঠিক সেই টাইমে তারা ফেলুদাটাকে অ্যানাউন্সমেন্ট করে দেবে। আর আমাদের বাঙালি অডিয়েন্স জানেনি, নস্টালজিয়া, সুসুরি, একদম চলে যাবে, আবার সাবস্ক্রিপশন করে নেবে। আর বছরের পুরো সময়টা এ ধরনের রদ্দি, লজ্জা, পাপ, জ্বালা, মোহমায়া, মূর্ছনা, জঞ্জাল, যত ফিমেল সেন্ট্রিক কাজ সেগুলো সিরিয়াল থেকে নিয়ে এসে আপনাকে একটা সিরিজ ফরম্যাটে সার্ভ করবে। এটা হচ্ছে বেসিক ফরম্যাট, এর বাইরে আপনি বেরোতে পারবেন না এবং তারাও বেরোবে না। একটা অফিস চলছে কর্পোরেট, একটা কাজ চলছে কর্পোরেট। যাই হোক, এই ধরনের ওয়েব সিরিজ সত্যি বাঙালিদের জন্য লজ্জা। আমরা যখন ন্যাশনালি রিপ্রেজেন্ট করব যে আমরা বাংলায় কি কি কাজ দেখেছি এবং বাংলার 1 নম্বর ওটিটিতে কিরকম কাজ হচ্ছে, এই ধরনের সিরিজ যদি তারা দেখে, সেটা সত্যি আমাদের জন্য লজ্জার। এই ছিল আমার রিভিউ লজ্জা সম্পর্কে। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।